নতুন পে স্কেলে শীর্ষ গ্রেডের কর্মকর্তাদের বেতন নিয়ে ব্যাপক আলোচনা হলেও একরকম আড়ালে 20 থেকে দশম গ্রেডের কর্মচারীরা কেননা দুর্মূল্যের এই বাজারে সম্ভব হচ্ছে না মাত্র 20-30 হাজার টাকায় সংসার চালানো। ফলে দীর্ঘদিনের চড়া মূল্যস্ফীতিতে ঋণগ্রস্ত হয়েছেন বড় একটা অংশ। বিপরীতে সামাজিক মর্যাদার কথা চিন্তা করে আয়ের বিকল্প উৎস নিশ্চিত করতে পারছে না অনেকে। এমন বাস্তবতায় নবম বেতন কাঠামোর অন্তত আংশিক বাস্তবায়নের দাবি তাদের। রাকিব হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দুর্লভ মজুমদার। আগারগাঁও জাতীয় রাজস্ব ভবনের পাশে ফুটপাতের এই দোকানে যারা খাবার খাচ্ছেন তাদের একাধিক ব্যক্তি সরকারি কর্মচারী। 16 থেকে 20তম গ্রেডে কর্মরত রয়েছেন খোদ এনবিআরে। পাশেই মুচির দোকানে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এসেছেন নরসিংদী থেকে। ছেঁড়া জুতা জোড়াতালি দিয়ে আরও কিছুদিন চালিয়ে নেয়ার প্রাণান্ত চেষ্টা তার। রাজস্ব ভবনের দক্ষিণ পাশে দেখা মিলল সমাজসেবা অধিদপ্তরের এই কর্মীর, যিনি এখন এলপিআর বা অবসত্তর ছুটিতে। জীবনের শেষ প্রান্তে এসেও চলতে হচ্ছে 1 দশকের পুরনো বেতন কাঠামোয়। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলানো যে এখন কতটা কষ্টের তার জীবন্ত সাক্ষী ফুটপাতের ভাতের হোটেল, মুচির দোকান কিংবা ওষুধের এই রসিদ। কিন্তু সামাজিক মর্যাদা আর অবস্থানের কথা চিন্তা করে তা প্রকাশের সাহস নেই তাদের। যে বেতন পাচ্ছেন এখন এটা দিয়ে চলতে পারতেছেন? চলা যায় কষ্ট। একটু বলেন আপনাদের কষ্টের কথা। না ভাই, সরকারি লোক বলাটা তো খারাপ না। না বললাম না, শোনেন আমি বলি একটু ভাই। তবে বিআইডিএসে কাজ করা শাহজালাল উগরে দিলেন সব দুঃখ কষ্টের কথা। তাকে দেখে সাহস পেলেন আরও কয়েকজন। প্রত্যেকের গল্প প্রায় একই, দাবি বেতন ভাতা বৃদ্ধির। ব্যাংক থেকে অফিসে বিভিন্ন ট্রাস্ট আছে, বিভিন্ন ট্রাস্ট থেকে লোন করে এখন আমি বেতনই পাই না। 15 দিন চলতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না। সাধারণ মানুষ আমরা খুব কষ্টে আছি। ফ্যামিলিতে একটা অনুষ্ঠান হইলে 10,000 টাকা যদি আপনি খরচ হয়, এটা 10,000 টাকা এই যে আপনার এটা ঋণ করে পরিশোধ করতে হয়, এটার জন্য আরও আপনার 3-4 মাস আমাদের সাফার করতে হয়। আপনাদের মাধ্যমে সরকারের নিকট দাবি জানাচ্ছি যত শীঘ্র সম্ভব যেন আমাদের পে স্কেলটা দেয়া হয়। সবশেষ 2015 সালে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয় 8ম পে স্কেলে, যা দিয়ে গেল 11 বছর ধরে চলতে হচ্ছে প্রায় 15 লাখ কর্মকর্তা কর্মচারীদের। অথচ এই সময়ে গড়ে 8% হারে মূল্যস্ফীতি হয়েছে প্রতি বছর, যা বেতন বৃদ্ধির হারের চেয়ে বেশি হয় খেয়ে দিয়েছে সঞ্চয়, বাড়িয়েছে ধার দেনা। আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে নিচের গ্রেডের কর্মচারীদের উপর। যে আমাদের মতো সমাজে পে কমিশনের এই সদস্য জানান, বহুমাত্রিক বাস্তবতা বিবেচনার পরই এমন প্রস্তাব দেয়া হয়, যা বাস্তবায়নে দারিদ্র্যের কষাঘাত থেকে রেহাই পাবেন কর্মচারীরা। এটা আমরা 3টা প্রিন্সিপাল ইউজ করছি, 3টা নীতিমালা। একটা নীতিমালা ছিল যে সবচেয়ে নিচের বেতন পায় গ্রেড 20, সে যেন দারিদ্র্য সীমার নিচে না থাকে। যারা নিচের তাদের বেতন আমরা 2.5 গুণ করেছি, আর যারা উপরে তাদের 2 গুণ। কারো অধিকার নাই এমন বেতন দেওয়ার যাতে মানুষ না খেয়ে মারা যায়। বেতন ভাতা বৃদ্ধি হলে সরকারের খরচ বাড়বে অন্তত 1 লাখ কোটি টাকা, যা এই মুহূর্তে দুশ্চিন্তার বড় কারণ। এ নিয়ে গবেষণা চলছে মন্ত্রণালয়ে নতুন কমিটির মাধ্যমে। পে কমিশন সদস্য জানান, অর্থের চাপ সামাল দিতে বিকল্প পথও দেখানো হয়েছে প্রস্তাবে। আমি এগ্রি করি যে ট্যাক্সের উপরে চাপ বাড়বে, বাট আনসার হচ্ছে আমি যদি বলি যে ট্যাক্স না আসা পর্যন্ত বেতন বাড়াবো না, এটা কোনো সলিউশন হবে না। এবং আমরা আশা করি যে এর ফলে যেটা হবে, শুরুতে যদিও চাপ মনে হবে, কিন্তু আলটিমেটলি চাপ বাংলাদেশে ইকোনমি যদি গ্রো করে, সার্ভিস যদি ইমপ্রুভ করে, দিস ইজ নট এ বিগ ওয়ান। সবকিছু ঠিকঠাক থাকলেও পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে আরও কয়েক মাস। রাকিব হোসেন, 71, ঢাকা। কূটনৈতিক টানাপোড়েন ও রাজনৈতিক অসুস্থতার মধ্যেও সবশেষ অর্থ বছরে ভারত থেকে $3 বিলিয়ন তুলা কিনেছেন বাংলাদেশি উদ্যোক্তারা। একই পণ্যে পাকিস্তানও নিয়ে গেছে বিপুল অর্থ। আর ভূ রাজনৈতিক টানাপোড়েন পেছনে ফেলে অর্থনীতির স্বার্থেই দেশ দুটির সাথে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের মূল রপ্তানি পণ্য তৈরি পোশাকের প্রধান কাঁচামাল তুলা, যার বেশিরভাগই আমদানি করতে হয় বিভিন্ন দেশ থেকে। এসব দেশের অন্যতম প্রধান দেশ ভারত। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্বের পর টানাপোড়েন শুরু হয় দুদেশের সম্পর্কে, যার কম বেশি প্রভাব পড়ে দ্বিপাক্ষিক বাণিজ্যেও।
সম্প্রতি সেদেশ থেকে সুতা আমদানি ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা, যা নিয়ে একরকম বিরোধ তৈরি হয়েছে স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে। তবে এত কিছুর পরও সবশেষ অর্থবছরে $950 কোটি পণ্য এসেছে পাশের দেশটি থেকে, যা আগের বছরের চেয়ে বেড়েছে 50 কোটি। আরও আশ্চর্যের তথ্য হলো এই আমদানির 271 কোটি চলে গেছে কেবল তুলা কিনতে, যা মোট আমদানিরও 1/3 কাছাকাছি। অলমোস্ট 9 মিলিয়ন বেল আমরা ইম্পোর্ট করি। হ্যাঁ, এটা ডে বাই ডে বাড়বে, কমবে না। আর এটা অবশ্যই অ্যাডভান্টেজ। বাণিজ্য আর রাজনীতি একসাথে না করে কিভাবে আমাদের ইন্টারেস্টটা সিকিউর করা যায়, সম্পর্কটা ভালো রেখে ভারসাম্য রক্ষা করতে হবে। যে আমাদের যেটা ইন্টারমিডিয়েট ইনপুট, সেটা তুলা হোক, সুতা হোক, সেটা কিন্তু আমদানি অনেক বেড়েছে। ইন্ডিয়া থেকে আমদানি করার যে একটা প্রবণতা বেড়েছে, সেটার একটা কারণ হতে পারে যে যেহেতু আমরা ওই ল্যান্ড দেওয়ার এখন আমরা বাণিজ্য করছি না, স্থলবন্দর দিয়ে, কাজে ওটা পুরোটা এখন হচ্ছে শিপমেন্টের মধ্যে আসে, কাজে সেটা ওয়েল রেকর্ডেড। স্বাধীনতার পর থেকে পাকিস্তানের সাথে সুসম্পর্ক গেছে খুব কম সময়ই, ফলে সম্ভাবনা থাকলেও খুব একটা বাড়েনি দেশটির সাথে বাণিজ্য। যদিও বাংলাদেশের শীর্ষ 20 আমদানির উৎসের একটি এখনও পাকিস্তান। বাংলাদেশ ব্যাংকের হিসাবে সবশেষ অর্থবছরে দেশটি থেকে আসে $74 কোটি পণ্য, যা আগের অর্থবছর থেকে $12 কোটি বা 19% বেশি। মূলত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সম্পর্ক উন্নয়নের চেষ্টার ফলেই এই আমদানির প্রবৃদ্ধি। তবে সেখানেই সবচেয়ে বড় জায়গা দখল করে নিয়েছে তুলা, যে বাবদ সেদেশে চলে গেছে $56 কোটি। বিশ্লেষকরা মনে করেন, কূটনৈতিক সম্পর্ক যাই হোক, বাণিজ্যের স্বার্থে সুসম্পর্ক রাখতে হবে সব দেশের সাথেই। পাকিস্তান আসলে কিন্তু একটা অন্যতম কম্পারেটিভ সাপ্লায়ার, স্পেশালি টেক্সটাইলসের ক্ষেত্রে পাকিস্তানে কিন্তু এটার ইন্টারমিডিয়েট ইনপুটস তারা অনেক ভালো তৈরি করে এবং বিশ্বব্যাপী তারা গ্লোবাল সাপ্লায়ার, কি কম্পিটিটিভ সাপ্লায়ার। কোনো একটা পার্টিকুলার দেশের উপরে বেশি মাত্রায় নির্ভর না করে যদি আমরা ডাইভার্সিফাই করতে পারি আমদানির সোর্সগুলোকেও, এটাও হয়তো ব্যবসায়ীদেরকে একরকম নিরাপত্তা দিতে পারে, দেশের জন্য তো আছেই। আমার ইন্টেনশন হলো আমি কোনো অরিজিনের উপরে ডিপেন্ডেন্ট থাকবো না। হ্যাঁ, এটা ইন্ডিয়া হোক, আমেরিকা হোক, আমি কারো উপরে ডিপেন্ডেন্ট থাকবো না। এখন পাকিস্তানও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে, হ্যাঁ, ওই কমার্শিয়াল ডিপ্লোমেসি করেই। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে বাংলাদেশের মোট আমদানির 6 ভাগের 1 ভাগই হয়েছে ওই দুই দেশ থেকে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। 2025 পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে এনবিআর-এর পাওনা $37,500 কোটি টাকা, আর বিতর্কিত দাবি আমলে নিলে তা $1 লাখ কোটির উপরে। বিশেষজ্ঞরা বলছেন, সিস্টেমের কারণে সম্ভব হচ্ছে না পুরোপুরি আদায় করা, যদিও এ ব্যাপারে কঠোর হওয়ার ইঙ্গিত দিলেন এনবিআর চেয়ারম্যান। আরও জানাচ্ছেন মনিরুল হাসান। রাজস্ব আদায়ের অন্যতম প্রধান খাত প্রত্যক্ষ কর, যা আয়ের বিপরীতে সরকারকে দিয়ে থাকেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশে জিডিপির অনুপাতে এই হার বেশি থাকলেও তলানিতে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে এটি বাড়ানোর আলোচনা থাকলেও সাফল্য আসেনি জনবল সংকট, দীর্ঘসূত্রিতা, দুর্নীতি ও অটোমেশনের অভাবে। আর এসব কারণে বিপুল বকেয়া জমেছে এনবিআর-এর কাঁধে। এনবিআর-এর তথ্য বলছে 2025 এর ডিসেম্বর পর্যন্ত যা দাঁড়িয়েছে $37,500 কোটি টাকা, আর বিতর্কিত বকেয়া দাবি আমলে নিলে তা $1,23,000 কোটি টাকার উপরে। অর্থনীতিতে দুর্দশার যেই বড় জায়গাগুলো আছে, ডিপোজিট আছে, টাকা নাই, ক্যাপাসিটি আছে, বিদ্যুৎ নাই, বা পাওনা ট্যাক্স আছে, আদায় নাই। একটা সিমিলারিটি যেটা পাওয়া যায় যে সব কিছুর পিছনেই কিছু প্রভাবশালী গোষ্ঠীর আছে, এদেরকে টেক্কা দেওয়ার মতো সক্ষমতা এবং সদিচ্ছা তো থাকতে হবে। এই দুটো যদি না থাকে, যে একটিকে আমি টেক্কা দিতে চাইবো আর দ্বিতীয় হলো পারবো, সেই দুটা যদি একসঙ্গে উপস্থিত না থাকে, তাহলে তো আপনি ফলাফল পাবেন না। প্রতিবেদন অনুযায়ী দেশের মোট 50টি কর অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি আটকে আছে বৃহৎ করদাতা ইউনিট বা এলটিইউতে 35,000 কোটি টাকা, যার মধ্যে প্রায় 4,500 কোটি অবিতর্কিত বকেয়া। মামলা ঝুলে আছে 831টি। দ্বিতীয় সর্বোচ্চ 13,989 কোটি চট্টগ্রামের করঞ্চল 2-এ। এর মধ্যে প্রায় 12,500 কোটি টাকায় অবিতর্কিত, আর 10,099 কোটি টাকার বকেয়া মামলা ঝুলে আছে চট্টগ্রামের করঞ্চল 3-এ। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি দপ্তরগুলোর সমন্বয়ের অভাবেই হচ্ছে না আদায়। আদালতে যদি নিষ্পত্তিটা না হয়, তাহলে তো এনবিআর যতই চেষ্টা করুক, ওখানে যদি একটা স্টে অর্ডার হয়ে যায়, তাতে আর এনবিআর-এর কিছু করার থাকে না। তবে এখানে তো একটা সিস্টেম আছে যেটা কাজ করে। তো এই সমন্বয়ের অভাব, আর ইন্ডিভিজুয়াল পর্যায়ে যারা ইভেন কাজটা করতে চান, তাদের ওই কাজ করার পথে যে অনেক বাধার সম্মুখীন হতে হয়,
সেই কারণে কেউ ঝুঁকি নিতে চান না। আইন অনুযায়ী বকেয়া না দেয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট, বাড়ি ভাড়া, বেতন ও বিভিন্ন ধরনের বিল, পেনশন সহ নানা অর্থ জব্দ করতে পারে এনবিআর। সংস্থার চেয়ারম্যান জানান, এ বিষয়ে কঠোর হচ্ছে রাজস্ব বোর্ড। বকেয়া করের যে পরিসংখ্যান সেগুলো কালেক্ট করেছি এবং এই বকেয়া কর আদায়ের জন্য আমাদের যা যা মেকানিজম আছে সবগুলো ফলো করেছি। কাজ শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট। আমরা কোর্টে ফাইট করছি, আপিল ট্রাইব্যুনালে দ্রুত যাতে টাইমলি হিয়ারিং করে সেটেল করে সেজন্য আমরা যোগাযোগ করতেছি। ডিসেম্বর পর্যন্ত 147 ধারায় মাত্র 350 কোটি টাকা আদায় করতে পেরেছে এনবিআর। মইনুল হাসান, 71, ঢাকা। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন আজ। সেখানকার সর্বশেষ খবর জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মেজবাহ হাসান। মেজবা, আপনি তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রয়েছেন, একটু জানতে চাই যে এই সব কিছু মিলিয়ে সেখানকার অবস্থা কেমন দেখছেন আজকে, এবং কেমন ছিল এবারের মেলা? আর ক্রেতা বিক্রেতাদের যদি কথা জানতে চাই, সেক্ষেত্রে তারা এই সব কিছু মিলে কি বলছেন আজকের এই মেলার শেষ দিনে? আসলে প্রথমে বলতে চাই যে আসলে বাণিজ্য মেলা কিন্তু অনেকটা অনিশ্চয়তার মধ্য দিয়ে গেল 3 জানুয়ারি শুরু হয়, আজকে 31 তারিখ। আজকে কিন্তু শেষ দিন সমাপন বাণিজ্য মেলার পর্দা নামবে। সবকিছু মিলিয়ে পুরো মাসটা জুড়ে যে অনিশ্চয়তার যে ছিল, সেই অনিশ্চয়তার রেশ কাটিয়ে পুরো মাস জুড়ে কিন্তু বাণিজ্য মেলার বেচা কেনা মোটামুটি অনেকটাই ভালো ছিল। আমরা যেটা তথ্য পেয়েছি এখন পর্যন্ত, সেটি হলো যে বাণিজ্য মেলা এখন পর্যন্ত যে বেচা কেনা হয়েছে সেটা কিন্তু গত বছরের যে এটা ছিল সেটার অনেকটাই কাছাকাছি। আমরা বিকেল নাগাদ কিন্তু জানতে পারবো বাণিজ্য উপদেষ্টা সমাপনী বলে সেটা সঠিক তথ্য কতটা বেচা কেনা হয়েছে সে তথ্য আমরা জানাতে পারবো। সেছাড়া যদি মেলার শেষ দিনের পরিস্থিতি একটু বলার চেষ্টা করি, এখন পর্যন্ত কিন্তু মেলায় শেষ দিন হিসাবে কিন্তু দর্শনার্থীরা আসছেন। এখন পর্যন্ত কিন্তু এই দুপুরে এখন কিন্তু একটু শীতের আবহাওয়াটা কেটে গেছে, একটু গরম, রোদেরও তীব্রতা বেড়েছে, তা উপেক্ষা করে কিন্তু দর্শনার্থীরা আসছেন এবং কিন্তু তারা কেনাকাটা করছেন। দর্শনার্থীদের একটা বরাবরই অভিযোগ থাকে মেলায়, যেটি যে জিনিসপত্রের দাম মেলায় যেটা কম হওয়ার কথা সেক্ষেত্রে অনেক দাম বেশি হয়, সেই বরাবরই কিছুটা অভিযোগ ছিল। তবে বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলছিলেন যে বিক্রেতারা বলছিলেন যে অন্যবারের তুলনায় এবারও বেচা কেনা কিন্তু অনেকটা শুরুর দিক থেকেই কিন্তু অনেকটা ভালো ছিল। সবকিছু মিলে এবার ভ্যাটের যে গতবারে আমরা একটা তথ্য পেয়েছিলাম যে ভ্যাটের যে এবার পরিমাণটা সেটাও কিন্তু এবার মেলা থেকে কিন্তু বৃদ্ধি পাবে বলে আমরা জানতে পেরেছি এবং বিক্রেতারাও এটা নিশ্চিত করেছেন। সবকিছু মিলিয়ে বিকেল নাগাদ কিন্তু বাণিজ্য উপদেষ্টা তিনি সমাপনী অনুষ্ঠান করবেন, তার মধ্য দিয়ে আসলে আজকে এই পর্দা নামবে। সবকিছু মিলে বিকেল নাগাদ আমরা জানতে পারবো। মেজবাউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন আজ, এই বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মেজবাহ হাসান। চলতি অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.7%, এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। রাজস্ব সংগ্রহ আর্থিক খাতে দুর্বলতা মোকাবিলায় সঠিক নীতি বাস্তবায়নের ফলে এই উন্নতি হবে বলে গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়। বলা হয়, মধ্যমেয়াদে ধীরে ধীরে প্রায় 6% পৌঁছাবে। একই সাথে চলতি অর্থ বছরে মূল্যস্ফীতি 8.9%-এর মধ্যে থাকবে বলে ধারণা করছে সংস্থাটি। আগামী অর্থ বছরে যা 6%-এ নামতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে IMF। এদিকে দেশের বাজারে মাত্র 2 দিনের ব্যবধানে দেশে ভরি প্রতি স্বর্ণের দাম কমেছে 30,000 টাকার বেশি। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন ক্রেতাদের গুনতে হবে 2,55,616 টাকা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বলা হয়, তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় দরপতন। নতুন দর অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,44,011 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরি 2,09,136 টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 4,432 টাকা। আজ থেকে কার্যকর হবে নতুন এই দাম। এদিকে বিশ্ববাজারে আউন্স প্রতি স্বর্ণের দাম 5,000-এ নেমেছে। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।